আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসে আমি পদার্থের অবস্থা এবং চাপের পরের অংশ অর্থাৎ আর্কিমিডিসের নীতি এবং প্লবতা এই অংশ নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। আজকের এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আর্কিমিডিসের নীতি বোঝার আগে আমাকে বুঝতে হবে যে আসলে পদার্থের তরলে নিমজ্জিত অবস্থায় পদার্থের উপরে কি পরিমাণ প্রেসার ক্রিয়েট হয়, এটা কিন্তু আমরা পূর্বের ক্লাসে জেনেছিলাম যে তরলে নিমজ্জিত বস্তুর এইচ গভীরতায় কি চাপ বের করছিলাম। তো আমি যদি এই আর্কিমিডিসের নীতিকে একটু ডেফিনেশন আকারে বলি, কোনো বস্তু যদি সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো তরলে, সেই তরল হইতে পারে পানি, মধু, কেরোসিন, তেল, অন্য যে হোয়াট এভার, যে কোনো তরলে যদি নিমজ্জিত থাকে, তবে বস্তুটির উপর উপরের দিকে একটা অর্ধমুখী বল ক্রিয়া করে, যার মান বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। তাহলে আমি যদি বলি যে কোনো একটা বস্তু যদি, কি বলছি, কোনো বস্তু যদি সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো তরলে নিমজ্জিত থাকে, তবে বস্তুটির উপর উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে। এই বলের মান বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। আর এই ঊর্ধ্বমুখী বলকে আমরা লিখি F ইকুয়াল ভি রো জি। এখানে এই ভিটা হচ্ছে অপসারিত তরলের আয়তন। কি বললাম? ভিটা হচ্ছে অপসারিত অপসারিত তরলের আয়তন। অপসারিত তরলের আয়তন। আর এই রোটা হচ্ছে তরলের ঘনত্ব। তরলের ঘনত্ব, আর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ওকে, তার মানে আমরা বললাম যে কোনো একটা বস্তু যদি তরলে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত থাকে, তাহলে বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজন বস্তুটি যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, সেই বস্তুর ওজনের সমান, সেই বলের সমান। তো এবার যদি আমরা এই আর্কিমিডিসের নীতি এবং প্লবতাকে বলি, প্লবতা হচ্ছে এই যে ঊর্ধ্বমুখী বল। এখানে যে একটা কথা বলা আছে যে ঊর্ধ্বমুখী বলের ক্রিয়া, এই যে উপরের দিকে ঊর্ধ্বমুখী বল, একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, একে আমরা বলতেছি কি? প্লবতা। ঊর্ধ্বমুখী বলটাকে আমরা বলতেছি প্লবতা। ঊর্ধ্বমুখী বলকে আমরা বলতেছি প্লবতা। এবং এই প্লবতাকে আমরা কি বলতেছি? বস্তুটি যে উপরের দিকে যে বলটা ক্রিয়া করে। এখন আমি যদি একটা বস্তুর আর্কিমিডিসের নীতি ব্যাখ্যা করতে চাই, তাহলে এই আর্কিমিডিসের নীতির প্রমাণটা যদি একটু করি, তাহলে কেমন হয় দেখি। এই আর্কিমিডিসের নীতি প্রমাণ করার জন্য আমরা একটা পানি ভর্তি সিলিন্ডার নিলাম। এই সিলিন্ডারের ধরলাম যে টোটালি পানি ভর্তি আছে, এবং এই সিলিন্ডারের মধ্যে সিলিন্ডার আকৃতি একটা একটা বস্তু নিমজ্জিত করলাম। এখানে গোলাকার বস্তু হইতে পারে, চারকোনা অথবা বর্গাকৃতি যে কোনো বস্তু হইতে পারে। আমাদের হিসাবের সুবিধার্থে আমরা একটা সিলিন্ডার আকৃতির একটা বস্তু এই পানিতে এমন ভাবে নিমজ্জিত করলাম যেন এই সিলিন্ডারের উপরের পৃষ্ঠটা, এই সিলিন্ডারের উপরের পৃষ্ঠটা পানির উপরের পৃষ্ঠ থেকে H1 গভীরতায়, এবং এই যে সিলিন্ডারের নিচের পৃষ্ঠটা পানির উপরের পৃষ্ঠ থেকে H2 গভীরতায় নিমজ্জিত আছে। এখন এই সিলিন্ডার যে নিলাম, এই সিলিন্ডারের উচ্চতাটাকে ধরলাম আমরা H। এখন যদি আমি বলি এই যে গোলাকার শেপ, এটার এরিয়া ধরলাম A, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যাই বলি। এখন যদি আমি বলি যে এই যে বস্তুটা আছে সিলিন্ডারকৃতি বস্তু, তাহলে এই বস্তুটির তরলে নিমজ্জিত হওয়া মানে কি? তরলের প্রত্যেকটা কণা কি করতেছে? এই সিলিন্ডার আকৃতি বস্তুর উপরে প্রেসার ক্রিয়েট করতেছে। অবশ্যই। তাহলে এই সিলিন্ডারকৃতি বস্তুর উপরে যে চারপাশ থেকে তরলের ধর্ম কি? তরলে যদি কোনো বস্তু ডুবানো হয়, তাহলে কি তরলের ওই বস্তুর চারপাশে যা তরল আছে, সেই তরল কণাগুলা কি করবে? এই বস্তুর উপরে প্রেসার ক্রিয়েট করবে। এখন যদি আমি চিন্তা করি, এই পাশে
যে প্রেসার দিচ্ছে এই পাশেও সেম প্রেসার দিচ্ছে, তার মানে কি এই পাশে এইদিকে প্রেসার দিচ্ছে, এই পাশে প্রেসার দিচ্ছে, দুই দিকে বল কাটাকাটি। যদি আমি বলি বলের দিক দিয়ে চিন্তা করি, এদিকে যে পরিমাণ বল দিতেছে এদিকে সেই পরিমাণ বল দিচ্ছে, কিন্তু উপরের নিচের ক্ষেত্রে আমাদের একটু হাইটটা উপরে ডিপেন্ড করে প্রেসারের মানের ডিফারেন্স আসে এবং বলের পরিমাণও ভিন্নতা আসে। এখন আমরা দেখব যে এই যে সিলিন্ডারকৃতি বস্তুর উপরের পৃষ্ঠে উপরের পানি কর্তৃক কি সিলিন্ডারের উপরের পৃষ্ঠে প্রযুক্ত চাপ কি হবে? প্রযুক্ত চাপ আমি ধরলাম P1, তাহলে আমরা ওই যে তরলে H গভীরতায় কোনো বস্তুর চাপ কি লিখতাম? H রো জি। এখানে H1 গভীরতার জন্য আমি লিখলাম H1 রো জি, এবং H1 রো জি লিখলাম, এবং সিলিন্ডারের নিচের পৃষ্ঠে প্রযুক্ত চাপ, এই চাপটা কোন দিকে? উপরের দিকে। প্রযুক্ত চাপ যদি P2 ধরি তাহলে এটা হবে H2 রো জি। এখন আমরা এই যে চাপের ফর্মুলা থেকে, চাপ থেকে আমরা যদি বলটা হিসাব করি, যে এই যে উপরের পানি যতটুকু আছে এই পানিটা এই সারফেসে কি পরিমাণ বল প্রয়োগ করতেছে, এবং নিচের যে পানিগুলো আছে এই পানিগুলা উপরের দিকে কি পরিমাণ বল প্রয়োগ করতেছে। এখন যদি আমি চিন্তা করি যে আমরা জানি প্রেসার P ইকুয়াল F বাই A, এখান থেকে যদি আমি বলটাকে আলাদা করি তাহলে লিখবো P A, F ইকুয়াল P A, এটাতে কিন্তু আমরা লিখতে পারি। এই শর্ত অনুসারে আমরা যদি লিখি যে সিলিন্ডারের উপরের পৃষ্ঠে প্রযুক্ত চাপ, উপরের পৃষ্ঠে নিচের দিকে প্রযুক্ত বল, আমি ধরলাম F1, তাহলে নিচের দিকে প্রযুক্ত বলের মান কত আসবে? এটা যদি দেখি PA, তাই তো, এই যে F ইকুয়াল PA। এখন যদি আমি F1 ধরি তাহলে এটা অবশ্যই P1 হবে। তো P1 এর মানটা যদি আমি চিন্তা করি তাহলে কি হবে? P1 সমান কি? H1 রো জি, আর এখানে A আছে। তাহলে আমি যদি একটু সুন্দর করে লিখি F1 ইকুয়াল AH1 রো জি। ওকে, এটা আমরা একটা সমীকরণ চিন্তা করি, 1 নং সমীকরণ। এখন উপরের পৃষ্ঠে প্রযুক্ত বল নিচের দিকে ক্রিয়া করতেছে, এবং নিচের পৃষ্ঠ আছে এই পৃষ্ঠের উপর উপরের দিকে একটা বল ক্রিয়া করতেছে। তাহলে আমি যদি বলি, এটা একটু মুছে দেই, তাহলে নিচের পৃষ্ঠে উপরের দিকে প্রযুক্ত বল বা ক্রিয়ারত বল, তাহলে আমরা যদি এটা লিখি F2 ইকুয়াল P2A। এখন আমরা কি জানি যে F2 ইকুয়াল এই P2 সমান কি আবার H2 রো জি। তাহলে আমরা যদি একবারে লিখি AH2 রো জি, এটা 2 নং সমীকরণ ধরলাম। এখন আমাদের কথা হচ্ছে আমরা এই যে H1 এবং H2 কে র্যান্ডম ভ্যালু ধরছি। আমরা তো জানি না H1 কতটুকু আর H2 কতটুকু, কিন্তু আমাদের এই বস্তুটার উচ্চতা আমরা কিন্তু জানি H। তাহলে এই H1 এবং H2 এর মাধ্যমে যদি, মানে H1 এবং H2 কে যদি আমি H এর মাধ্যমে রিপ্লেস করতে পারি, তাহলে কিন্তু আমরা একটু সহজ ক্যালকুলেশন করতে পারি। দেখি, এখন একটু দেখি, এই যে উপরের পৃষ্ঠ থেকে বস্তুর একদম নিচের পৃষ্ঠ পর্যন্ত, পানির উপরের পৃষ্ঠ থেকে নিচের পৃষ্ঠ পর্যন্ত গভীরতা হচ্ছে H2,
আর এখন একটু দেখি উপরের পানির উপরের সারফেস থেকে বস্তুর উপরের পৃষ্ঠের গভীরতা হচ্ছে h1 এবং বস্তুটার উচ্চতা হচ্ছে h। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে যে h2 ইকুয়াল h1 প্লাস h, এটা কিন্তু লেখা যায়। এখান থেকে আমরা চাইলে কিন্তু কি লিখতে পারি যে h2 মাইনাস h1 ইকুয়াল h, এটাও কিন্তু লেখা যায়। ওকে, এখন যদি আমি বলি যে 2 নং মাইনাস 1 নং যদি করি, এখন একটু খেয়াল করে দেখি এখান থেকে আমরা একটা কন্ডিশন বিল্ড আপ করতে পারি যে এখানে এরিয়াটা কি কনস্ট্যান্ট না, যে কোনো বস্তুর ক্ষেত্রে এরিয়াটা কিন্তু কনস্ট্যান্ট। আমি যদি বস্তুটা মেজার করে ঢুকাই, যেমন আমি যদি বলি 5 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা সিলিন্ডার আকৃতি বস্তু, তাহলে আমার এ কিন্তু ফিক্সড, রো কিন্তু আমরা জানি ঘনত্ব, সেটা হচ্ছে তরলের একটা ঘনত্ব, নির্দিষ্ট তরলের জন্য নির্দিষ্ট ঘনত্ব থাকে, এটাও ফিক্সড। এবং জি তো কি অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে 9.8। তার মানে এ রো জি মোটামুটি ভাবে একটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা যদি বলি যে এফ ইজ প্রপোর্শনাল টু এইচ, এটা কি ভুল হবে? মানে এইচ এর মানের তারতম্যের কারণে আমরা বলের পরিমাণের ভিন্নতা দেখি। এখন যদি আমি বলি যে h2 ইজ গ্রেটার দেন h1, এই শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি যে f2 ইজ গ্রেটার দেন f1। তাহলে এই যে নিচের পৃষ্ঠে উপরের দিকে ক্রিয়ারত বল আর উপরের পৃষ্ঠে নিচের দিকে ক্রিয়ারত বলের থেকে বেশি, তাহলে একটা নেট ফোর্স কাজ করবে না? যেমন একটা বস্তু যদি চিন্তা করি, এই একটা বস্তু, এই বস্তুর উপরের দিকে বল কাজ করতেছে F2 আর নিচের দিকে কাজ করতেছে F1, তাই তো? তাহলে এই বস্তুর মধ্যে একটা নেট ফোর্স কাজ করবে না? F ইকুয়াল কি F2 মাইনাস F1, এরকম একটা নেট ফোর্স কাজ করবে। তাহলে আমি যদি সেই শর্ত অনুসারে বলি যে সিলিন্ডার আকৃতি বস্তুর উপর নেট ফোর্স, নেট বল, এই বলটা কি হবে? যেহেতু উপরের দিকে বলটা বেশি, তাহলে কি অবশ্যই ঊর্ধ্বমুখী। তাহলে এই নিট বল এটা হচ্ছে ঊর্ধ্বমুখী ক্রিয়ারত বল। ঊর্ধ্বমুখী বল কত হবে? যদি আমি বলি যে F ইকুয়াল F2 মাইনাস F1। এখন F2 এর মান কত পাইছি? F2 এর মান হচ্ছে A H2 রো G, আর F1 হচ্ছে A H1 রো G। এখন A রো G যদি কমন নেই, তাহলে এখান থেকে কি আসে? A H2 মাইনাস H1 রো G। আমরা এখান থেকে কিন্তু জানছি যে H2 মাইনাস H1 হচ্ছে H, তো এখান থেকে কি লেখা যায়? সুতরাং F ইকুয়াল A H রো G, এটাকে আবার সুন্দর করে লেখা যায় V রো G। কারণ কি? এ হচ্ছে কি এরিয়া, এরিয়ার সাথে উচ্চতা গুণ করলে কি হয়? ভলিউম পাই, আমরা আয়তন পাই। তাহলে এটাই হচ্ছে আমার প্লবতার বা ঊর্ধ্বমুখী বলের শর্ত। যদি আমি কোন একটা বস্তুকে তরলে নিমজ্জিত করি, তাহলে বস্তুর উপর ঊর্ধ্বমুখী যে বলটা ক্রিয়া করে, সেই বলটা হচ্ছে কি ভি রো জি, সরি এইচ হবে না, ভি রো জি অথবা এ এইচ রো জি। এটাই হচ্ছে আমার প্লবতার মান অথবা বস্তুটির যতটুকু ওজন হারায় তার মান। আচ্ছা, এই যে কথাটা বললাম যে বস্তুটি তরলে নিমজ্জিত করলে কিছু ওজন হারায়, এই হারানো ওজনের মান কিন্তু প্লবতার সমান। কিভাবে আমি একটু বলি। যেমন আমরা কিন্তু এটা একটু উপরে লিখে দেই। যেমন আমরা একটা বস্তু যদি চিন্তা করি, এটা হচ্ছে এম ভরের একটা বস্তু, এম ভরের একটা বস্তুর ওজন কত? mg। এই mg ভরের বস্তুটাকে যদি আমি তরলে ডুবাই, তাহলে আমার নিচের দিকে কাজ করতেছে কি WmG, আর উপরের দিকে কাজ করতেছে কি প্লবতা। প্লবতাকে আমরা ধরলাম F ইকুয়াল কি V রো G। ওকে, এখন এই বস্তুটার উপরে আসলে এই বস্তুটার ওজন কত ছিল? mg, কিন্তু উপরের দিকে আবার একটা বল ক্রিয়া করতে হয়, সেটা হচ্ছে V রো G। তাহলে আসলে এই বস্তুটার কতটুকু ওজন আমরা অনুভব করতে পারবো? তাহলে অনুভবকৃত ওজনের মান হলে কি হবে? W মাইনাস F। এটা যদি আমি একটু 1 দিয়ে চিন্তা করি, তাহলে এটা হবে mg মাইনাস
ভি রো জি, এই যে এইটুকু অংশ কি করলো, তার মেইন ওজন থেকে হারায় গেল। এজন্য আমরা বলি যে তরলে নিমজ্জিত বা তরলে কোনো বস্তুকে আমরা হালকা মনে করি, তার ওজনহীনতা মনে করি, ওজন কম মনে করি, ওজন প্রকৃত ওজন থেকে একটু কম মনে হয়। কেন মনে হয়? এই যে প্লবতার কারণে। কারণ এই প্লবতার পরিমাণ, এই যে ঊর্ধ্বমুখী বল, এই ঊর্ধ্বমুখী বলই তার প্রকৃত ওজন থেকে কমে যায়। এজন্য আমরা বলি যে কোনো বস্তু তরলে নিমজ্জিত করলে যতটুকু ওজন হারায় বস্তুর প্লবতার সমান, তা বস্তুর প্লবতার সমান। এখন কিছু কন্ডিশন আছে যে কখন বস্তুটা নিমজ্জিত থাকবে, কখন বস্তুটা আংশিকভাবে নিমজ্জিত থাকবে, কখন বস্তুটা ভাসবে। এটা একটু যদি দেখি তাহলে এখানে একটু লিখে দেই। ওকে, একটু মুছে। এটাকে আমি এফ দিয়ে ডিনোট করলাম প্লবতা। প্লবতা যখন বেশি হবে বস্তুর ওজনের থেকে, প্লবতার মান যখন বেশি বস্তুর ওজনের থেকে, তখন এটা হবে বস্তুটি ভাসবে, বস্তুটি ভাসবে, তরলে ডুববে না। আবার যদি চিন্তা করি যে ভি এফ ইজ লেস দেন ডব্লিউ, মানে বস্তুর ওজন প্লবতার থেকে বেশি, তখন কি হবে? তখন বস্তুটি ডুবে যাবে, বস্তুটি ডুবে যাবে। ওকে, এখন যদি একটা কন্ডিশন হয় যে বস্তুর ওজন আর প্লবতা সেম হয়ে গেছে, তখন বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে, নিমজ্জিত অবস্থায় ভাসবে বা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, যাই বলি। ওকে, এই তিনটা হচ্ছে কন্ডিশন। এখন আমরা একটা তরলের মধ্যে যদি আমরা এক্সপেরিমেন্ট করি, সেখান থেকে প্লবতা বের করব এবং বস্তুর ওজনের সাথে কম্পেয়ার করব। যদি বস্তুর ওজন প্লবতার থেকে বেশি হয় তাহলে বস্তুটি ডুবে যাবে, যদি কম হয় তাহলে কি হবে? ভাসবে। আর যদি ওজন এবং প্লবতা যদি সমান হয় তাহলে নিমজ্জিত বা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। এখন আমরা একটা ঘটনা বলবো যেটা আর্কিমিডিসের জীবনের সাথে, এই যে আর্কিমিডিসের যে সূত্রটা আবিষ্কার করলো প্লবতা, এই সূত্রের সাথে রিলেটেড, এবং এই গল্প থেকেই তিনি আসলে উদ্বুদ্ধ হয়ে এই এক্সপেরিমেন্টটা করেছিলেন। তো আর্কিমিডিস হচ্ছে একজন দার্শনিক, একজন গণিতবিদ, একই ধারে একজন পদার্থবিদ। তো তার অনেক ধারায় কি আছে, কন্ট্রিবিউশন আছে। তো এই পদার্থের এই যে এক্সপেরিমেন্টাল ইস্যুটা, এখানে কিন্তু আমরা কোন একটা বস্তুকে যদি না ভাঙি, না ভেঙেও কিন্তু বস্তুটা কি কতটুকু পিওর সেটা বুঝতে পারি। কিভাবে? ওই যে আর্কিমিডিসের সময়কালের একজন রাজা, সেই রাজা হিয়েরো, নাম ছিল হিয়েরো। তো সেই রাজা একটা পছন্দের মুকুট বানাইছে সোনার, স্বর্ণকারের থেকে মুকুট বানিয়েছে। তারপরে উনি মুকুটটা পাওয়ার পরে চিন্তা করলো যে মনে হয় মুকুটে কিছু ভেজাল আছে, মানে ওনার মনে হচ্ছে আর কি যে মুকুটে সোনার সাথে রূপা মিশিয়ে মুকুট বানায় দেওয়া হয়েছে। তারপর তিনি, তখনকার যে বিজ্ঞানী আর্কিমিডিস, তখন আর্কিমিডিসকে ডাকলো, ডেকে বললো কি যে তুমি এই মুকুটটা ভাঙতে পারবা না, কিন্তু তুমি আমাকে ব্যাখ্যা করে বলবা বা এটাকে বলতে পারবা কতটুকু সোনা আছে এবং কতটুকু মানে খাদ আছে, সোনা ছাড়া অন্য কিছু মেশানো আছে। তখন তিনি এটা নিয়ে ভাবতে ভাবতে একদিন যখন তিনি বাথটবে গোসল করতেছিলেন, মানে হাত দিয়ে ঢুকে বাথটবে, মনে করো যে একটা সারফেসে টোটাল একটা বাথটবে একদম সারফেস পরিমাণ পানি আছে, একদম ভরা ভরা, একদম কানায় কানায়, মানে ওখানে যদি কিছু ফালায় তাহলে তিনি হাত দিয়ে দেখলেন, তিনি হাত দিলেন, হাত ঢুকতে যতটুকু ঢুকে পানি পড়ে যায়, বাথটব থেকে পানি পড়ে যায়। আস্তে আস্তে তিনি আরো ভিতরে যখন ডুব দিলেন তখন দেখলেন তার শরীরের আয়তনের পরিমাণ পানি অপসারিত হচ্ছে। তখন তিনি চিন্তা করলেন, যদি আমি এই যে রাজার দেওয়া মুকুট, এটা যদি আমি ডুবাই এবং তার আয়তনের সমপরিমাণ যদি পানি পড়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে এটা ঠিক আছে। এবং তিনি আরেকটা খাঁটি সোনা দিয়ে বানানো আরেকটা জিনিস সেম আয়তনের, সেম পরিমাণের ওজনের পানিতে দিলেন। তিনি দেখলেন যে এই মুকুটের দ্বারা অপসারিত পানির ওজনের পরিমাণটা বেশি। তখন তিনি বললেন যে আসলে মুকুটটার মধ্যে সোনা বাদেও কি ছিল, অন্য ঘনত্বের যে কোনো একটা বস্তু ছিল, সেটা রূপা হইতে পারে, অন্য কিছু কিছু হইতে পারে। তো এই ছিল আর্কিমিডিসের প্লবতা এবং বা ঊর্ধ্বমুখী যে বল পরিমাণ। তো আমরা পরের আজকের ক্লাসটা এখানে রাখছি। পরবর্তী ক্লাসে আমরা এই যে প্লবতা রিলেটেড কতগুলো ম্যাথ প্রবলেম সলভ
সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।